সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে অনামিকা একটা শাড়ি খুব টাইট করে ধরেছিল, আর সেই শাড়িটিকে ধরে রমেশ নিচে ঝুলছিল আর খুব ভয় পাচ্ছিল। এ কি অনামিকা, একটা সিল্কের শাড়ির জন্য তুমি নিজের স্বামীকে এভাবে ঝুলিয়ে দিলে? এটা কিন্তু ঠিক করলে না তুমি। সব ঠিক কোনো ঠকানো নয়, আর নাই কোনো পাপ করা হচ্ছে। বলো, তুমি আমাকে সিল্কের শাড়ি কিনে দেবে? না হলে আমি এক্ষুনি এই শাড়িটা হাত থেকে ছেড়ে দেব। না না অনামিকা, তুমি সাদা শাড়িতে একদম ভালো দেখতে লাগবে না। আরে, সেকেন্ড ফ্লোর থেকে পড়লে তুমি শুধু হাত পাই ভাঙবে, কিন্তু তুমি মরবে না, বেঁচেই থাকবে। আমি এ কথাটা খুব আগে থেকেই জানতাম, তাই যদি তুমি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সেগুলো আবার জুড়ে যাবে। আমি ফেমাস অর্থোপেডিক ডাক্তারের সাথে কথা বলে রেখেছি। 25,000 টাকার শাড়ির জন্য তুমি আমার সাথে এরকমটা করছো? মাকে ফোন করে বলবো। ওদিকে শাশুড়ি মা শ্বশুর মশাইকে হাতে রেখেছেন। তাই বুঝি? এখানে আমার এরকম পরিস্থিতি আর ওদিকে বাবার ওরকম পরিস্থিতি। এ কথা ভাবতে ভাবতে রমেশের নিজের বাবার প্রতি খুব দয়া হয়। ওদিকে রান্নাঘর থেকে সারদা রেগে মেগে একটা একটা করে বাসনপত্র তুলে হলের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। প্রসাদ কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই একটি তোয়ালে মাথা থেকে ঢেকে সে সোফার উপরে বসেছিল। সারদা রান্নাঘর থেকে এক হাতে বেলনা আর এক হাতে খুন্তি নিয়ে সোজা প্রসাদের কাছে এসে দাঁড়ায়। প্রসাদ তাকে দেখে খুব ঘাবড়ে যায়। আমি তোমাকে বলিনি আমার জন্য বিভিন্ন রকমের গয়না পাতি এনে দাও? তা তো বলনি সারদা। আর নাই তোমার কাছে আমি 1 কোটি টাকা চেয়েছি? তা তো চাওনি। শুধু এইটুকুই তো বলেছি যে আমার জন্য একটা কোমর বন্ধ বানিয়ে দাও। হ্যাঁ সারদা, কিন্তু তোমার কোমরের জন্য কোমর বন্ধ? প্রসাদ এর আগে কিছু বলতো, তার আগেই সারদা চিৎকার করে বলে, বেশি বলার কোনো প্রয়োজনই নেই, শুধু বলো হবে কি হবে না। এভাবে বলাতে তখন প্রসাদ মনে মনে ভাবতে লাগে, ঠিক আছে, এখন আপাততর জন্য তো এই বিপদের হাত থেকে বেরোতে হবে, না হলে তো মাথায় চেপে যাবে। এখন সারদার ইচ্ছে রাখার জন্য আমি তাকে হ্যাঁ বলে দিই, পরে তাকে আমি বোঝাবো, তারপর ধীরে ধীরে কোমর বন্ধের কথা সে ভুলে যাবে। মনে মনে ভাবে, তারপর জোর গলায় সে বলে ওঠে, আচ্ছা বেশ, তোমার জন্য কোমর বন্ধ আমি বানা করাবো, কিন্তু তার জন্য তো আমাদের অনেক টাকার প্রয়োজন। এখন আমার ট্রাভেল বাস ভালো করে চলছে না, সে কথা তো তুমিও ভালো করে জানো। তার জন্য আমি কি করব? আপাতত নিজের মনটাকে বড় করো আর আমাকে একটু সময় দাও, আমি তোমার জন্য নিশ্চয়ই বানিয়ে দেব। প্রসাদের এভাবে বুঝিয়ে বলার পরে সারদা মনে মনে তখন ভাবতে লাগে। পরের দিন রাস্তার ধারের টি স্টলের সামনে দাঁড়িয়ে প্রসাদ স্যুট বুট পরে আর রমেশ হাতে ফাইল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে চা খাচ্ছিল। বাবা রমেশ, তুমি কিছু ভেবে দেখেছো যে কথাটা আমি বলেছিলাম? ভেবেছি বাবা, কিন্তু তারপরেও আমাদের অনেক লোকসান হয়ে যাবে। এখনই আমাদের ট্রাভেল কোম্পানিতে এত লস হচ্ছে, আরও যদি লোকসানের কথা বলো তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। তাই জন্য বাবা, আমার সাহস হচ্ছে না যে আমি তোমাকে আবার থেকে নিজের পরিকল্পনা বলি। আচ্ছা বাবা, বাকি কথা আমরা গাড়িতে যেতে যেতে বলবো, চলো। এ কথা বলার পরে তারপর দুজনে চায়ের দোকানের সামনেই গাড়িতে বসে সেখান থেকে রওনা দেয়। রমেশ গাড়ি চালাতে লাগে। এবার বলো বাবা, তোমার পরিকল্পনাটি কি? ফ্রি বাস বাবা, কিছুদিনের জন্য আমরা আমাদের ট্রাভেল বাসটিকে শহরে বিনামূল্যেই ঘুরবো। কিছুদিন পরে তারা বাসে চাপার জন্য ঝগড়া করতে শুরু করবে, তারপর ধীরে ধীরে মানুষের সংখ্যাও বাড়বে আর বাসের সংখ্যাও বাড়বে। কিন্তু এভাবে আমরা কিভাবে লাভ অর্জন করব? সেটাই বাবা, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। তারপর কিছুদিন পরে লোকেদের মধ্যে ঝগড়াঝাটি দেখে আমরা এটাই বলবো যে আমরা ফ্রি বাসের এই সেবা বন্ধ করে দিচ্ছি। আপনারা এভাবে ঝগড়াঝাটি করছেন, সেটা ভালো হচ্ছে না। সে কথা নজরে রেখে আমরা ভাড়া একটু কম রাখছি, কিন্তু ভাড়া দিয়ে এবার থেকে যাতায়াত করতে হবে, না হলে অসুবিধা হবে। হ্যাঁ, এবার বুঝতে পারলাম। আগে ওদেরকে আমাদের বাসে বসিয়ে অভ্যেস করে দিতে হবে, পরে তাদের থেকে আমরা ভাড়া নিতে লাগবো, এই তো? হ্যাঁ বাবা, একদম ঠিক বুঝেছ। হ্যাঁ রে বাবা, তোর বুদ্ধিটা বেশ ভালো লেগেছে, এটাই করব। প্রসাদ রমেশের পরিকল্পনার খুব প্রশংসা করে। তারপর গাড়িতে বসে তারা যেতে লাগে। এভাবেই দিন কাটছিল।
রমেশের ফ্রি বাসের পরিকল্পনাটা বেশ ভালো কাজে লাগে। প্রত্যেক দিন তাদের বাসে খুব ভিড় হতো চাপার জন্য। তা দেখে প্রসাদ রমেশ ভীষণ আনন্দিত হতো। তখন একদিন শাশুড়ি সারদা আর বৌমা অনামিকা দুজনেই হাতে থলি নিয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। যখন তারা দরজার কাছে দাঁড়িয়েছিল তখন প্রসাদ তাদেরকে দেখে। তারপর তিনি বলেন, ঠিক এই সময়েই আমাদের ফ্রি ট্রাভেল বাস এদিকেই আসবে। তোমাদের শাশুড়ি বৌমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই কিছু একটা ঘটাবে। ঠিক বললাম কি না? তোমার এরকমটা লাগলে আমরা কি করতে পারি? আমরা অন্য কোথাও যেতে পারি না? তাই বুঝি? আমিও তাহলে দেখি তোমরা কিভাবে বাইরে যাও। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমরা কিভাবে যাই। এভাবে বলে শাশুড়ি মা সারদা আর বৌমা অনামিকা লাগেজ ব্যাগ নিয়ে সোজা দরজার কাছে এসে দাঁড়ায়। ঠিক সেই সময় রমেশ এসে সামনে দাঁড়িয়ে পড়ে। মা, তোমরা দুজনে এক পাও এখান থেকে নড়তে পারবে না। আচ্ছা, তাহলে বাবা ছেলে আগে থেকেই সব ভেবে রেখেছে, আর তোমরা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের উপরে নজর রেখেছিলে। এ কথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়ে। হ্যাঁ মা, দরজা আগে থেকেই বন্ধ আছে, তার উপরে তার মধ্যে চাবি লাগানো আছে। তাই আমি আর বাবা এটাই ভাবলাম যে তোমরা যদি দরজা ভেঙে বেরিয়ে যাও তার আগে গিয়ে আমরা তোমাদেরকে আটকে নিই। এটা একদম ঠিক কথা নয় সারদা। তুমি যে মাংসটা চেয়েছিলে আমি ভুলে গেছি, এমনকি মাটনটা তুমিও তো ভুলে গেছো, আর ওই লিপস্টিকও ভুলে গেছো। কিন্তু বাস বাড়ি থেকেই ছাড়ছে বলে এভাবে ব্যবহার করাটা ঠিক নয়। হ্যাঁ মা, আমি আর বাবা দুজনে ভেবে এই কাজ করেছি। আমাদের ট্রাভেল বিজনেস খুব একটা ভালো চলছিল না বলে আমরা এই পরিকল্পনা করেছি যাতে আমাদের ব্যবসাটা একটু ভালো হতে পারে। তোমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে একে তো আমাদের ব্যবসার মধ্যে ঢুকছো, তার উপরে ধমকিও দিচ্ছ। আমরা যা বলছি সেটা করলে আমরাও তোমাদেরকে ধমকি আর দেব না। হ্যাঁ গো, যেমনটাই বলছি তেমনটাই করলে হয় না? এভাবে বলাতে রমেশ আর প্রসাদও নিজেদের মাথা নড়িয়ে সহমতি জানায়। ফলে শাশুড়ি বৌমাও নিজেদের ট্রাভেল প্ল্যান সেখানেই রদ্দ করে দেয়। তারপর প্রসাদ আর রমেশও শান্ত মন নিয়ে সেখান থেকে ট্রাভেল অফিসে চলে যায়। সেই শাশুড়ি বৌমা ভাবে এটা ভালো সুযোগ, তারা ট্রাভেল বাসে বসে একটু ঘুরে ফিরে মজমস্তি করে আসবে। সারদা অনামিকা বাসটি দেখে বাসের মধ্যে চেপে যায়, তারপর একটা সিটে গিয়ে বসে। তাদের সাথে ক্রান্তি নামের একটি ঝগড়ুটে মহিলাও বাসে চাপে। সে কি, এই সিটের মধ্যে আমি আমার নাক পুছে কাপড় রেখেছি, আর তোমরা এসে এখানে বসে গেলে? ওঠো ওঠো, এখানে আমি বসবো। এই সিটের মধ্যে কোনো কাপড়ই রাখা ছিল না। যাও যাও, আমরা উঠছি না এখান থেকে। আমি মোটেও ভালো মানুষ নই, আমাকে ঝগড়ুটে ক্রান্তি সবাই বলে। আমি এসে জিজ্ঞাসা করছি আর তোমরা সিট ছাড়ছো না, ভেবো না আমি তোমাদেরকে ছেড়ে দেব। আমিও সে কথাই বলছি, কেউ কারো চেয়ে কম নয়। এই বেটে মহিলা, চুপ আছি বলে মাথায় চাপছো? এই সিটটা আমার, বেরো এখান থেকে। রাগের মাথায় ক্রান্তি এসে সারদার মাথার চুলের নুড়ি ধরে টানে। সারদা ভীষণ রেগে যায়, তারপর সে উঠে দাঁড়ায়। আমাকে আগে বেটে বললে, তারপর মাথার নুড়ি ধরে টেনেছ? তোমার আমি। এই বলে সারদাও ক্রান্তির মাথার চুলের নুড়ি ধরে টানে। তারপর একে অপরের সাথে টানাটানি মারপিট শুরু হয়ে যায়। মা, একদম নিচে ঝুঁকবেন না, আমি আপনার পেছনে আছি। কিছু যদি হয় আমি ওদেরকে ছেড়ে কথা কইব না। দরকার পড়লে আমি অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে ডাকবো, আপনাকে হাসপাতালে নিয়ে যাব, আপনার চিকিৎসাও করাবো। হ্যাঁ, একথা বলে অনামিকা নিজের শাশুড়ির সাহস যোগায়। ওদিকে সারদা আর ক্রান্তি একে অপরের সাথে ঝগড়া করেই যাচ্ছিল, মাথার চুলের নুড়ি টেনেই যাচ্ছিল। তোমার এত সাহস, আমার চুলের নুড়ি ধরেছ? আমার স্বামী কখনো ধরেনি। ঝগড়ুটে বইয়ের থেকে বেশি ভয় পায়, তাই বোধহয় কখনো ধরেনি। এত সাহস, এ কথা বললে তুমি? তোমার আমি। একথা বলে ক্রান্তি সারদার চুলের নুড়ি ছেড়ে সারদার গালে একটা কষে থাপ্পড় লাগায়। অনামিকা মধ্যেখানে ঢোকেও না। যেই দেখে ক্রান্তি মারধর করছে, অনামিকা সেখান থেকে পালায়। সারদাও ক্রান্তিকে ধাক্কা মেরে সেখান থেকে ছুটে পালায়। তারপর ক্রান্তি আনন্দে গিয়ে বাসে নিজের সিটে বসে পড়ে। এভাবেই দিন কাটছিল। প্রায় অনেক জায়গাতেই একে অপরের চুলের নুড়ি ধরে মহিলারা মারপিট করতে শুরু করেছিল। অনেক মহিলারাই সিদ্ধান্ত নেয় যে তাদের আর এই ফ্রি বাস চায় না। তারপর একদিন, বাবা, এই ফ্রি বাসের জন্য অনেক মানুষদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবার আমাদেরকে এই ফ্রি বাস সার্ভিসে পূর্ণচ্ছেদ লাগাতে হবে। হ্যাঁ বাবা, সে কথা আমিও ভাবছিলাম। বলো, কবে এটা বন্ধ করতে হবে? হ্যাঁ গো,
এই ফ্রি বাস সেবা বন্ধ করো। একটা বাসের সিটের জন্য বনে বনে মারপিট ঝগড়াঝাটি কি না হচ্ছে। শুধু তাই নয় বাবা, যেসব মহিলাদের কাজকর্ম নেই তারা ঘুরে বেড়াবার জন্যে রেডি হয়ে ভালো করে গিয়ে ফ্রি বাসে বসে যায়। সারাদিন ঘুরে ফিরে তারপর রাত্রিবেলাতেই বাড়ি ফিরে আসে। সেটাও তো ঠিক নয় না বাবা? যদি এটা ঠিক নয় তাহলে তোমরাই বলো কি করলে ঠিকটা হবে। প্রসাদের এভাবে জিজ্ঞাসা করাতে যার মনে যা আসে সেটা তারা খুলে তাকে জানায়। ভালোভাবে চিন্তাধারা করার পরে রমেশ একটা সিদ্ধান্ত দেয়, সেটা সবারই পছন্দ হয়। হ্যাঁ, ভালো কথা বলেছ, এ কাজ করা যেতে পারে। হ্যাঁ গো, ছেলেতে ভালো বুদ্ধি দিয়েছে। যখন আমার স্বামীতে বলেছেন আমাকে তো মানতেই হবে। সবার সহমতি নিয়ে তারা বাসের একটা রেট রাখে আর সেই সূত্রে তারা বাস চালায়। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। উঠোনের টেন্ট গাড়া হয়েছিল। সেখানে প্রসাদ আর রমেশ রাঁধুনি শেখরকে বলছিল কি কি সুগন্ধিত ব্যঞ্জন বানাতে হবে। বাবু, আপনারা এখানে দাঁড়িয়ে থেকে এতগুলো ব্যঞ্জন বানাতে বলছেন, বাড়িতে এমন কি উৎসব? কিছু উৎসব আছে, সব রান্না রেডি আছে তো? হ্যাঁ বাবু, আপনার কথা মতো সব রেডি আছে। তারপর রমেশ কিছু টাকা বের করে তার হাতে দেয়। তোমার রান্না যদি আমাদের পছন্দ হয় তাহলে কালকে ডাকবো, আবার তোমাকে আসতে হবে। ঠিক আছে বাবু। একথা বলে টাকা নিয়ে শেখর সেখান থেকে চলে যায়। শারদা, ও শারদা! জোরে জোরে ডাকার ফলে শারদা ছুটতে ছুটতে বেরিয়ে আসে। ঘরে কি করছো শারদা? আমাদের পেটুক আর মোটা বৌমা অনামিকার জন্য বড় বাসনে চা বানাচ্ছিলাম। যেই চা তুমি পরে বানিও, যতক্ষণ আমি আর ছেলে ফিরে আসছি না এখানেই বসো। কিন্তু তোমরা দুজনে কোথায় যাচ্ছ? গেটের কাছে মা, যেখানে লোহার চেয়ার পাওয়া যায়। হ্যাঁ গো মা। আচ্ছা বেশ, সাবধানে যেও। একথা বলে প্রসাদ আর রমেশ গেট আনার জন্য বেরিয়ে পড়ে। তারা বেরিয়ে চারিদিকে দেখতে লাগে, কিন্তু কোথাও তারা ট্রাক দেখতে পায় না। বাবা, একবার ট্রাক ড্রাইভারটাকে ফোন করে তুমি দেখো তো, যে লোকেশনটা সে পাঠিয়েছিল সেখানে সে আসছে কিনা। হ্যাঁ রে বাবা, একটু আগে যখন ফোন করেছিলাম সে বলল 10 মিনিটে ঘরের কাছে থাকবে। দেখেনি। যদি তাদের আসার আগে তোমার মোটা আর পেটুক বৌমা অনামিকা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে কি পরিস্থিতি হবে ভাবো। একটা আরও চেয়ার ভাঙবে আর কি। এরকমটা যাতে না হয় তাই জন্য তো লোহার চেয়ার আমরা আনতে যাচ্ছি। হ্যাঁ বাবা, কি আর করব, এই সব আমাদের ভাগ্যে লেখা আছে। শুধু ঠাকুরকে বলো যে বৌমা যেন ঘুম থেকে না ওঠে। প্রসাদ একথা বলছিলেনই ততক্ষণে একটা ট্রাক এসে তাদের বাড়ির সামনে থামে। ট্রাকের মধ্যে একটা বড় লোহার চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটিকে দেখে রমেশ আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। ড্রাইভার আর রমেশ মিলে লোহার চেয়ারটাকে ট্রাক থেকে নিচে নামায়। তারপর সেই ট্রাকটি সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে রমেশ, দুজনে মিলে চেয়ারটাকে ভেতরে নিয়ে যাওয়া যাবে? দুজনকে ধরেই ভেতরে নিয়ে যেতে হবে, তাছাড়া তো কোনো উপায়ও নেই। এভাবে বলাবলি করে তারপর তারা দুজনে মিলে সেই লোহার চেয়ারটাকে তুলে ওই টেন্টের কাছে নিয়ে যায়। তা দেখে শারদা বলে, হ্যাঁ গো, তাহলে কি এই লোহার চেয়ারটা সুরক্ষিত হবে? আমাদের মোটা বৌমা যেই এতে বসবে এমন না হয় যে এটা ভেঙে যায়। না শারদা, খুব মোটা লোহা দিয়ে এই চেয়ারটাকে বানানো হয়েছে, সহজে ভাঙবে না। আর যদি ভাঙে তাহলে তোমাদের দুজনকে দেখাচ্ছি। একথা সে বলছিল ততক্ষণে মা, যাও গিয়ে একটা বড় বাসনে চা বানাও। অনামিকা যে কোনো সময় উঠে যেতে পারে, তারপর সে প্রশ্ন করবে। এই লোহার চেয়ারটির কাছে লোহার টেবিলটাকে টেনে আনো। মা, সেসব আমি সামলে নেব, তুমি গিয়ে চা বানাও। এভাবে বলাতে শারদা ঘরের ভেতরে চলে যায়। ওদিকে পেটু আর মোটা বৌমা অনামিকা ঘুম থেকে উঠে বিছানার ওপরে বসে। মা, খাবার জন্য জল! এভাবে জোর গলায় ডাকাতে শারদা তাড়াতাড়ি করে এক মগ জল নিয়ে অনামিকার কাছে যায়। অনামিকা পুরো মগের জল একবারেই খেয়ে ফেলে। মা, আজকে কি রান্না করেছেন? আমার যে খুব খিদে পেয়েছে। যা যা বলেছ সব তৈরি আছে বৌমা। তাহলে যেখানে খাবার আছে সেখানে আমাকে নিয়ে চলুন। এভাবে বলাতে শারদা নিজের হাতটা অনামিকাকে দেয় ধরার জন্য। সেই শারদা নিজেই মাটিতে ধড়াম করে পড়ে যায়।
নাকের ভরে পড়ার জন্য সারদার নাক লাল হয়ে যায়। হ্যাঁ গো বৌমা, এটা কি করলে? আমার নাকটাকে চাটনি বানিয়ে দিলে। কি বললেন, নাকের চাটনি? তাহলে একটু চেটে দেখি আমি, নুন লঙ্কা মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। তোমাকে গালাগালি দেওয়ার মতনও আমার কাছে শব্দ নেই। আপনি গিয়ে রমেশ আর বাবাকে এদিকে একটু পাঠিয়ে দেন। সেখান থেকে সারদা রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে রমেশ আর প্রসাদকে পুরো ব্যাপারটা খুলে বলে। তারপর তারা দুজনে যেখানে মোটা অনামিকা ছিল সেখানে যায়। দুজনে মিলে অনামিকাকে তুলে ধরে এবং তাকে টেন্টের কাছে নিয়ে আসে। সেখানে এসে অনামিকা লোহার চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। সেখানে লোহার টেবিলের ওপরে বিভিন্ন রকমের রান্না রাখা ছিল। সেসব রান্নার সুগন্ধতে অনামিকার খিদে যেন আরও দুগুণ বেড়ে যায়। মা, খাবার বেড়ে দেন, এবার যুদ্ধ শুরু হবে। তারপর সারদা একটা বড় কলা পাতা অনামিকার সামনে রেখে দেয়। তার উপরে যা যা রান্না হয়েছিল সব বেড়ে দেয়। এবার অনামিকা খাওয়া শুরু করে। রমেশ আর প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাদের মুখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তা দেখে অনামিকা তখন বলে, হ্যাঁ গো, ও বাবা, আপনারা এভাবে দেখবেন না, আমার আবার পেটে ব্যথা হবে। এখন আপনারা এখান থেকে যান, আমার খাওয়া শেষ হলে আমি ডাকবো, তখন আপনারা দুজনে এসে আমাকে তুলে বেডরুমে ছেড়ে আসবেন। এখন যান। অনামিকার এভাবে বলাতে প্রসাদ আর রমেশ সেখান থেকে চলে যায়। অনামিকা খেতে লাগে। আধা ঘন্টা সময় তাতে কেটে যায়। যা যা রান্না করা হয়েছিল এবার সব শেষ হয়ে আসে। তারপর রাত্রিবেলাতে মোটা আর পেটুক বৌমা অনামিকার খুব পেটে ব্যথা হয়। তাই সে বিছানায় শুয়েছিল। ওগো, ওগো, শুনছো নাকি? অনামিকা যখন এভাবে বলে, রমেশ যে মাটিতে শুয়েছিল সে ঘাবড়ে উঠে পড়ে আর অনামিকাকে দেখতে লাগে। হ্যাঁ গো, আমার যে সহ্য হচ্ছে না, খুব পেটে ব্যথা হচ্ছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো। এভাবে বলাতে রমেশ খুব ভয় পেয়ে ছুটতে নিজের মা বাবার ঘরে যায়। সেখানে গিয়ে তাদের দরজায় কড়া দেয়। তারাও কড়ার শব্দ শুনে তাড়াতাড়ি এসে দরজা খোলে। কি হয়েছে বাবা, এত ঘাবড়ে গেছিস কেন? কি ব্যাপার স্যাপার? হ্যাঁ মা, মনে হয় অনামিকার পেটে খুব ব্যথা হচ্ছে। এবার কি হবে? হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য তো সে কারের মধ্যে ঢুকবেও না। তাকে নিয়ে যেতে হলে কিছু ব্যবস্থা করতে হবে। বাবা রমেশ, আমি ট্রাক ড্রাইভারকে ফোন করছি তাকে এখানে আসার জন্য। তুমি আর মা গিয়ে অনামিকাকে তুলে নিয়ে এসো। এ কথা বলে প্রসাদ বাড়ি থেকে বেরিয়ে আসে। ওদিকে সারদা আর রমেশ অনামিকার ঘরে যায়। যে অনামিকা ব্যথায় কষ্ট পাচ্ছিল তাকে সাবধানতার সাথে তুলে ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে আসে। ততক্ষণে ট্রাক এসে হাজির হয়ে যায়। যেমন তেমন করে অনামিকাকে ট্রাকের মধ্যে চাপানো হয়। তারপর অনামিকার লোহার চেয়ারটাকে তিনজনে মিলে রশি দিয়ে বেঁধে সেটাকে টেনে ওপরে তোলে। প্রায় আধা ঘন্টা বেরিয়ে যায়। তারপর মোটা পেটুক বৌমা অনামিকাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অ্যাডমিট হওয়ার পরে ডাক্তারবাবু তার পরীক্ষা করে। সেখানে রমেশ, প্রসাদ, সারদা তিনজনেই দাঁড়িয়েছিল। দেখুন, এই যে মোটা মহিলাটি, এ আপনাদের কে হয়? ডাক্তারবাবু, আমি এর শাশুড়ি। আমি এর শ্বশুর মশাই। আর আমি এর স্বামী। আমার নাম রমেশ। এর কি খুব বেশি খাওয়ার স্বভাব আছে? হ্যাঁ ডাক্তারবাবু, যেমন তেমন খাওয়ার স্বভাব নেই। যদি হাতির সাথে প্রতিযোগিতা করানো হয় তাহলে কিন্তু আমার বৌমাই সেই প্রতিযোগিতাতে বিজয়ী হবে। এত বেশি খায়, তাই জন্য আজ শরীরের এই অবস্থা হয়েছে। ডাক্তারবাবুর কথা শুনে তিনজনেই একে অপরের মুখ দেখতে লাগে। ঠিক আছে, আমার সঙ্গে আসুন। এভাবে বলার পরে অনামিকাকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল সেখানে তিনজনকে নিয়ে যাওয়া হয়। যা বলছি মন দিয়ে শুনবেন, বিশেষ করে তুমি অনামিকা। যদি আমার কথা মতো না চালো তাহলে তোমার প্রাণ যেতে পারে। যদি তুমি এভাবেই খাবার খেতে থাকো তাহলে মরে যাবে। আগে তোমার ইচ্ছে। এভাবে বলাতে অনামিকা কান্নাকাটি শুরু করে। দেখো অনামিকা, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এবার তোমাকে খাওয়ায় নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াকিং, জগিং, এক্সারসাইজ নিয়মিতভাবে করতে হবে। আর যথারীতিভাবে খাওয়ার থেকে তোমাকে দূরে থাকতে হবে। করবো ডাক্তারবাবু, আমি নিশ্চিত রূপে সবকিছু করব। ডাক্তারবাবু, সে এখন তো বলছে করবে, কিন্তু বাড়ি যাওয়ার পরে সে কিছুই করবে না। যেই সে খাবারের সুগন্ধ পাবে তারপর ব্যাস আবার খাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু,
আমরা কত ওকে বারণ করেছি, কিন্তু কখনো আমাদের কথা শোনেইনি। এখনও যদি আপনার বৌমা কথা না শোনে তাহলে পুরোপুরিভাবে তার প্রাণের ব্যাপার। যদি আপনার বৌমা বেঁচে থাকতে চায় তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই টাইম টেবিলে ফলো করতে হবে। আর যদি সময় মতন পালন না করে সে যে কোনো দিন পটল তুলতে পারে। তো বেঁচে থাকতে চায় না মরতে চায় সেটা আপনারাই সিদ্ধান্ত নিয়ে নেন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমনটা বললেন সময়ে সময়ে আমরা ওয়াকিং, জগিং, এক্সারসাইজ অনামিকাকে দিয়ে সব কিছু করাবো। তাহলে কি ডাক্তারবাবু আমরা বৌমাকে নিয়ে যেতে পারি? আচ্ছা বেশ, আপনারা অনামিকাকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন। যা যা ওষুধ লিখে দিয়েছি সময়ে সময়ে খাওয়াবেন। ডাক্তারবাবুকে তারা তিনজনেই হাত জোর করে নমস্কার জানায়। তারপর মোটা বৌমা অনামিকাকে ট্রাকে বসিয়ে তারা নিজেদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। আর তখন থেকে ডাক্তারবাবুর কথা মতো অনামিকা সব কিছু করতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।